পল সায়েন্স রিডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মূলত ইউনিট 3 অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থটের একটি সিরিজ শুরু করতে চলেছি। ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের যে সিরিজটি আমি শুরু করেছিলাম সেটা সম্পন্ন হয়েছে এবং সম্পূর্ণ রূপে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের একটি ভিডিও আমি পল সায়েন্স রিডার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম পল সায়েন্স রিডার, তোমরা সকলেই সেই পল সায়েন্স রিডার টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে। আজকে আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থটের সিরিজটির প্রথম ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধর্মশাস্ত্র এবং আগন্যসূতা, অর্থাৎ দুটি বিষয় নিয়ে আজকে আমি আমার এই প্রথম ভিডিওতে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে আমাদের আলোচনা শুরু করা যাক। ধর্মশাস্ত্র ধর্মশাস্ত্র হলো এমন একটা হিন্দু যেই সিস্টেম রয়েছে, হিন্দুর যেই সোশ্যাল হিউম্যান যে সোসাইটি রয়েছে বা পলিটিক্যাল যেই চিন্তাধারা রয়েছে, সেখানে ধর্মশাস্ত্র হচ্ছে একটা সেন্ট্রাল কনসেপ্ট। অর্থাৎ ধর্মশাস্ত্রকে কেন্দ্র করেই হিন্দু বা হিন্দু ধর্মশাস্ত্র, সেই ধর্মশাস্ত্রের যেই পলিটিক্যাল সিস্টেমটা সেটা ধর্মশাস্ত্রের মাধ্যমেই পরিচালিত হয়। হিন্দু পলিটিক্যাল যত থিঙ্কার্সরা রয়েছে, সব থিঙ্কার্সরা মূলত এই ধর্মশাস্ত্রে দুটো কনসেপ্টের কথা বলে। এই দুটো কনসেপ্টকে একটা হচ্ছে দণ্ড এবং অপরটি হচ্ছে ধর্ম। অর্থাৎ দণ্ড বলতে বোঝায় শাস্তিদান, অর্থাৎ যখন মানুষ কোনো ধর্ম বলতে এখানে বোঝায় কোনো সত্যের পথে যাওয়া, নৈতিক এবং ন্যায়সঙ্গত যেই পথ, সেই পথ অনুসরণ করে চলা। ঠিক আছে, এবার যখন মানুষ এই ধর্মের বাইরে গিয়ে যখন মানুষ অসত্যের পথে যায় বা হিংসার পথে যায়, অন্যায়ের পথে যায়, তখন তাকে দণ্ড দেওয়ার মাধ্যমে তাকে আবার ধর্মের রাস্তায় ফিরিয়ে আনা হয়। তাহলে হিন্দু যেই সিস্টেম রয়েছে বা পলিটিক্যাল সিস্টেম রয়েছে, সেখানে মূলত ধর্মশাস্ত্রের মধ্যে দুটো কনসেপ্ট সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দণ্ড এবং ধর্ম। এবার এই ধর্মের মাধ্যমে মূলত হিন্দু যে পলিটিক্যাল সিস্টেম রয়েছে সেখানে তার যে টেরিটরি রয়েছে, সেই টেরিটরি বা যে স্টেট বা রাজ্য বা রাষ্ট্র যেটা রয়েছে, তার মধ্যে দণ্ডের মাধ্যমে ধর্মকে মেনটেন করে রাখা হয়। ঠিক আছে, তাহলে ধর্মশাস্ত্রে মূলত ধর্ম বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে মানুষের ধর্ম কি হবে, একটা রাষ্ট্রের অভ্যন্তরে থাকতে গেলে তার ধর্ম কি হবে, এবং সেই ধর্মকে মেনটেন করার জন্য যেই ধারণাটা রয়েছে সেটা হলো দণ্ডের ধারণা। এবার মিনিং কি রয়েছে? শাস্ত্র মানে হলো সিস্টেমেটিক একটা স্টাডি, অর্থাৎ একটা সিস্টেমেটিক স্টাডি যার মাধ্যমে দেখা যায় একটা স্টেপ ওয়াইজ বিভিন্ন বিষয় সম্পর্কে একটা জ্ঞান। ঠিক আছে, আর এই ধর্মশাস্ত্র যেই শাস্ত্র রয়েছে এখানে মূলত হিউম্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ মানুষের যেই আচার আচরণ, তার রাষ্ট্রের ভিতরে তার আচার আচরণ কেমন হবে বা তার সমাজে তার আচার আচরণ কেমন হবে, ঠিক আছে, সেই বিষয়গুলো এই ধর্মশাস্ত্রের মধ্যে রয়েছে। তাহলে শাস্ত্র মিনস এ সিস্টেমেটিক স্টাডি অফ জেনারেল প্রিন্সিপালস। ঠিক আছে, তাহলে বিভিন্ন যে সাধারণ নিয়ম নীতি রয়েছে তারই একটা সিস্টেমেটিক স্টাডি, যেটাকে বলে শাস্ত্র। আর এই শাস্ত্রে মূলত হিউম্যান অ্যাক্টিভিটি, সেটা কোন পরিপ্রেক্ষিতে তার কেমন হবে, রাষ্ট্রে তার অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ কেমন হবে, তার সমাজে কেমন হবে, সেই বিষয়গুলোই মূলত ধর্মশাস্ত্রে উল্লেখিত রয়েছে। ঠিক আছে, এবার শাস্ত্রে কোন কোন বিষয়গুলো, শাস্ত্রে যেমন রুলস রেগুলেশন, এই বিষয়গুলো রয়েছে। কমান্ড, বিভিন্ন নির্দেশ দেওয়া রয়েছে। বিজ্ঞান ভিত্তিক সায়েন্স, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক বা ন্যায়সঙ্গত বিভিন্ন বিষয় সেখানে উল্লেখ করা আছে। কোড অফ ল, অর্থাৎ আইনের একটা দলিল হচ্ছে এই শাস্ত্র। শাস্ত্রে মূলত তিনটে প্রিন্সিপাল বা তিনটে গোলের কথা বলা হয়েছে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো ধর্ম, অর্থাৎ ল মেনটেন করা, সত্যের পথে যাওয়া এবং ন্যায়সঙ্গত পথ অনুসরণ করা, যেটা বলছে ধর্ম। এবং অর্থ বলতে ওয়েলথ। ঠিক আছে, ধন সম্পদ, যেটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়েলথ। ঠিক আছে, সেই ওয়েলথের কথা বলেছে। এবং অপরটি হচ্ছে কামা বা পেশন। ঠিক আছে, এই বিষয়গুলো ধর্মশাস্ত্রে উল্লেখযোগ্য রয়েছে। এবার ধর্মশাস্ত্রের বিষয়টা আমরা বুঝলাম যে এখানে বলা হয়েছে যে রাইট যেই বিষয়গুলো, অর্থাৎ যে বিষয়গুলো ঠিক, ঠিক আছে, যে বিষয়গুলো ঠিক এবং যে বিষয়গুলো সম্পর্কে মানুষের একটা ন্যায়সঙ্গত ধারণা বা ন্যায়ের পথে, সত্যের পথে যাওয়ার জন্য যেই রাইটিয়াস কন্ডাক্ট, অর্থাৎ সঠিক যেই পথ অনুসন্ধান দেওয়া রয়েছে, সেটা ধর্মের মধ্যে দেওয়া রয়েছে। এবং ধর্ম যেই শব্দটা, সেই শব্দটা কোথা থেকে এসছে? সংস্কৃত শব্দ ধর থেকে।
এটা খুব ইম্পর্টেন্ট। কোন শব্দ থেকে এসেছে? ধর থেকে, DHR। আর এই শব্দটির অর্থ হলো হোল্ড, অর্থাৎ ধরে রাখা। আর এই ধর্মের মানে হলো, ধর্ম হচ্ছে এমন একটা বিষয় যে সোসাইটিকে ধরে রাখে, অর্থাৎ সোসাইটিকে কোনো বিশৃঙ্খল বা অরাজক কোনো পরিস্থিতির উত্থান সেখানে যাতে না হয়, সেই দিকটাকে, অরাজক পরিস্থিতি থেকে সমাজকে দূরে রাখে এবং সমাজকে একটা স্থিতিশীল একটা সমাজে ধরে রাখে। ঠিক আছে, তাহলে ধর্ম শব্দের অর্থ হলো হোল্ড। আর ধর্ম শব্দটি সংস্কৃত ধর যেই শব্দ থেকে, সেটা থেকে এসেছে। অরিজিন, ধর্মশাস্ত্রের অরিজিন কোথায়? অ্যাকর্ডিং টু ঋগ্বেদা, ঋগ্বেদায় বলা হয়েছে যে পৃথিবীম ধর্মম ভৃতম, অর্থাৎ ধর্মই হচ্ছে মানে এমন একটা বিষয় যে হচ্ছে পৃথিবীকে একটা জায়গায় বেঁধে রাখে এবং পৃথিবীকে সাস্টেন, অর্থাৎ পৃথিবীকে একটা স্থিতিশীল বা একটা সুন্দর একটা অবস্থায় রাখতে সাহায্য করে। আর এই যে ধর্ম, এই ধর্মশাস্ত্র, আমি প্রথমেই বললাম যে অরাজক পরিস্থিতি থেকে ধর্মশাস্ত্র মানুষকে রক্ষা করে, অর্থাৎ ধর্ম যেই শাস্ত্র রয়েছে সেটা সমাজে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটতে দেয় না। এবং যদি সমাজে অধর্ম প্রতিষ্ঠিত হয় তাহলে অধর্ম কি নিয়ে আসবে? প্রলয় নিয়ে আসবে, বা সমাজটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে, ডিস্ট্রাকশন করে দেবে, সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেবে, রাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তার মানে ধর্ম হচ্ছে সমাজকে হোল্ড করে রাখে, সমাজকে ধরে রাখে, সমাজকে একটা শৃঙ্খলবদ্ধ একটা প্রতিষ্ঠানে ধরে রাখে। মনুস্মৃতি ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড আর্লিয়েস্ট ওয়ার্ক অফ স্মৃতি ট্র্যাডিশন, অর্থাৎ ধর্মশাস্ত্রের মধ্যে মনুস্মৃতি হলো একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী একটা ধর্মশাস্ত্র বা শাস্ত্র। ঠিক আছে, তাহলে মনুস্মৃতি নামটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। এবার হিন্দু যেই ধর্মশাস্ত্র রয়েছে এটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো শ্রুতি এবং একটা হলো স্মৃতি। শ্রুতি কি? শ্রুতি আমরা জানি যে শুনে শুনে মনে রাখা, সেটাই হচ্ছে শ্রুতি। শ্রুতির যাকে বলা হয় বেদ, বেদের অপর নাম আমরা জানি শ্রুতি। তাহলে শ্রুতি মূলত এটা কোনো রিটেন নয়, এটা লিখিত কোনো শাস্ত্র নয়, এটা মূলত মানুষের যে শুনে শুনে মনে রাখার যে দিকটা সেটাই শ্রুতি তুলে ধরে। এটা মূলত যে ডিভাইন বা কসমিক সাউন্ডস ছিল, অর্থাৎ বিভিন্ন ঋষি মুনিরা বা বিভিন্ন সময় বিভিন্ন ঐশ্বরিক শক্তি তাদের যেই কথা বা বিভিন্ন যে সাউন্ড যেগুলো হচ্ছে তারা শুনেছে এবং শুনে শুনে সেগুলো বেদ আকারে তারা লিখেছে, ঠিক আছে, বা সেগুলো মনে রেখেছে, সেগুলোই হলো এই শ্রুতি। এবং এই শ্রুতি মূলত পরবর্তীতে রিটেন টেক্সট হিসেবে আসে, যেগুলো হলো বেদিক সংস্কৃত বা বেদাস, যেগুলোকে বলা হয় বেদ। ঠিক আছে, তাহলে বেদ হচ্ছে শ্রুতির মধ্যে পড়ছে। আর একটা কি? স্মৃতি। এগুলো মূলত বিভিন্ন সময় বিভিন্ন ঋষি এবং যেই ঋষি মুনিরা ছিল তারা কি করেছিল, তাদের যেই চিন্তাধারা ছিল এবং হিউম্যান লাইফ সম্পর্কে তাদের যেই বাস্তব যেই ধারণা ছিল, যে হিউম্যান লাইফ বা হিউম্যান সোসাইটি কিভাবে সেটা অতিবাহিত করলে জীবনটা সুস্থিতিশীল হবে এবং কি করে তারা আরো ভালো কোয়ালিটি লাইফ লিড করতে পারবে, এই বিষয়গুলো বিভিন্ন ঋষি মুনিরা তাদের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন শাস্ত্রে লিখে গিয়েছিল। এগুলোই মূলত শ্রুতি। এবং শ্রুতি হচ্ছে রিটেন টেক্সট। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে লৌকিক সংস্কৃত এবং ধর্মশাস্ত্র, এগুলো সব হচ্ছে স্মৃতি। স্মৃতি ধর্মশাস্ত্র, আর শ্রুতি হচ্ছে বেদ, কারণ বেদ শুনে শুনে পরবর্তীতে বিভিন্ন মানে কসমিক সাউন্ড বা বিভিন্ন ডিভাইন সাউন্ড, ঐশ্বরিক বিভিন্ন কথা, সেগুলো শুনে শুনে এক জায়গায় কম্পাইল করে বেদের উৎপত্তি ঘটে। এই বেদ হচ্ছে শ্রুতি। মনুস্মৃতি। এবার মনুস্মৃতি, যেহেতু আমরা দেখলাম যে ধর্মশাস্ত্রের মধ্যে মনুস্মৃতি একটা খুব ইম্পর্টেন্ট একটা ধর্মশাস্ত্র। মনুস্মৃতির মধ্যে ধর্ম সম্পর্কে, বিভিন্ন ধর্মকে মেনটেন করার জন্য, সমাজে ধর্মকে মেনটেন করার জন্য মনুস্মৃতিতে বিভিন্ন বিষয়ের উল্লেখ আছে বা বিভিন্ন ধরনের ধারণার সেখানে উল্লেখ করা রয়েছে, যে কিভাবে সোসাইটিতে বা কিভাবে স্টেটে ধর্ম মেনটেন করা যায় বা একটা রাইটিয়াস ওয়ে ফলো করা যায়। যেমন মনুস্মৃতিতে পুরুষাস্ত্রের উল্লেখ করা রয়েছে, পুরুষার্থ। ঠিক আছে, পুরুষার্থ কটার কথা এখানে বলা হয়েছে? 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, যে মানব জীবনে 4টি গোল রয়েছে। পুরুষার্থ বলতে মানব জীবনের যেই গোল, মানব জীবনে মূলত কিছু গোল রয়েছে, যেই গোলগুলো মানুষ ফুলফিল করতে চায়। তো এখানে কটি গোলের কথা বলা হয়েছে মনুস্মৃতিতে? পুরুষাস্ত্রের মধ্যে, পুরুষার্থের মধ্যে 4টি গোলের কথা বলা হয়েছে। কি কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম বলতে এখানে স্পিরিচুয়াল যেই গোল, অর্থাৎ আধ্যাত্মিক যেই
লক্ষ্য মানুষের রয়েছে যে একটা আধ্যাত্মিক এবং ন্যায়সঙ্গত পথ, সত্যের পথ, সেই পথে যাওয়ার যেই গোলটা রয়েছে সেটা হচ্ছে ধর্ম। অর্থ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক যেই ওয়েলথ, সেই ওয়েলথটাকে অ্যাচিভ করার যেই ধারণা, সেটা মূলত এটা ম্যাটেরিয়ালিস্টিক যেই গোলগুলো রয়েছে সেগুলো। কামা বলতে লালসা বা যেই লোভ বা নিজের যেই শারীরিক যেই চাহিদা সেগুলো বোঝাতে এখানে কামা সেই গোলটির কথা এখানে বলেছে, কাম। আর মোক্ষ বলতে যখন এই তিনটে গোল ফুলফিল হয়ে যাবে তারপরে শেষ তার যেই গোলটা রয়েছে সেটা হচ্ছে মোক্ষ। মোক্ষ মানে মুক্তি লাভ, নিজের বাস্তবিক বা যেই বাস্তব যেই জীবন রয়েছে সেটা থেকে মুক্তি, সেটা হচ্ছে মোক্ষ। তাহলে এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে পুরুষার্থ কটি? পুরুষার্থ হচ্ছে চারটি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আর এই যে এই চারটে পুরুষার্থ রয়েছে এটাই মূলত মানব সমাজের যেই লাইফ রয়েছে বা জীবন রয়েছে সেটাকে ব্যালেন্স করে। ব্যালেন্স কিসের মধ্যে করে? ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল গোল। অর্থাৎ মানুষ যে শুধু ম্যাটেরিয়াল অর্থাৎ তার যেই বাস্তবিক যেই সুখ সেটা নিয়েই সে যে শুধু থাকে সেটা নয়। অর্থাৎ সে শুধু নিজের ধন সম্পদ বাড়াচ্ছে, নিজের ঘর বাড়ি বাড়াচ্ছে বা নিজের যে ম্যাটেরিয়াল যে সুখ সেই সুখটাকেই যদি শুধু প্রায়োরিটি দিচ্ছে সেটা নয়। এটা হচ্ছে মানুষের জীবনে একটা ব্যালেন্স ক্রিয়েট করে যে এই চারটি পুরুষার্থের মাধ্যমে সে যেমন তার ম্যাটেরিয়াল ওয়েলবিং করছে তার পাশাপাশি সে তার স্পিরিচুয়াল গোলটাও ফলো করছে, যেটা হলো এই মোক্ষর মাধ্যমে, আর একটা হচ্ছে ধর্মের মাধ্যমে। আর অর্থ আর কাম এটা মূলত ম্যাটেরিয়াল যেই গোল রয়েছে সেগুলো ফুলফিল করে। এরপরে মনুস্মৃতিতে আশ্রমের কথা বলা হয়েছে। মূলত এই আশ্রম হচ্ছে মানব জীবনে যেই তার জীবনে যে বিভিন্ন স্টেজ রয়েছে অর্থাৎ বিভিন্ন স্তর রয়েছে, মানুষ তার শৈশব অবস্থায় সে কেমন জীবনযাপন করবে, তার যৌবনে কেমন করবে, বার্ধক্যে কেমন করবে, এই যে তার জীবনের বিভিন্ন স্তর এগুলো মূলত এই আশ্রমে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? এবং এই আশ্রমের প্রত্যেকটা আশ্রমের কিছু নিজস্ব বিশেষ গোল রয়েছে বা লক্ষ্য রয়েছে। মানুষ যেই স্টেজে থাকবে সেই স্টেজের লক্ষ্য আলাদা, ভিন্ন ভিন্ন লক্ষ্যের কথা এখানে বলা হয়েছে। কটি আশ্রমের কথা বলা হয়েছে মনুস্মৃতিতে? চারটি আশ্রমের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য হলো যেই সময় গুরু গৃহে থেকে অর্থাৎ কোনো গুরুর কাছে থেকে সে যখন শিক্ষা লাভ করবে গুরুর কাছ থেকে, সেটা হচ্ছে তার ব্রহ্মচর্য। ঠিক আছে? সেই সময় সে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তার গুরুর সহচর্যে থাকবে এবং সেই সময় সেই গুরুর কাছ থেকে বিভিন্ন বাস্তবিক, প্র্যাকটিক্যাল, স্পিরিচুয়াল বিভিন্ন নলেজ গেইন করবে। এটা হলো ব্রহ্মচর্য। গার্হস্থ্য, ব্রহ্মচর্য স্টেজের পর আসছে গার্হস্থ্য। এই সময় সে হচ্ছে তার যে জীবন যেটা হচ্ছে পারিবারিক জীবন শুরু করবে, তার পরিবার, সে তখন বিবাহ করবে, বিবাহ করে তার পারিবারিক জীবনটা এই গার্হস্থ্য জীবনে সে অতিবাহিত করবে এবং সে সময় সে পারিবারিক সুখ, পারিবারিক যেই বাস্তবিক দিকটা সেটা নিয়েই সে থাকবে। তারপরে গার্হস্থ্যর পরে আসছে বানপ্রস্থ। বানপ্রস্থতে সে কি করবে? সে পারিবারিক সুখ ত্যাগ করে সে তখন বনে গিয়ে থাকবে। বনে গিয়ে সে তার যে স্পিরিচুয়াল দিকটা সেটা ডেভেলপ করার চেষ্টা করবে। তারপরে বানপ্রস্থর পর আসে সন্ন্যাস। শেষমেশ সে তার কি করবে? সে সন্ন্যাস গ্রহণ করবে। তার ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ তিনটে স্টেজ শেষ হয়ে যাওয়ার পর তার যে স্টেজটা আসবে সেটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাসের স্টেজে সে সব কিছু, তার মোহ মায়া, তার বাস্তবিক যেই লোভ বা বাস্তবিক যেই অর্থ সব কিছু ত্যাগ করে সে পুরোপুরি সন্ন্যাসের ভিক্ষুকের জীবনযাপন করবে। ঠিক আছে? তাহলে এটি চারটি আশ্রমের কথা মনুস্মৃতিতে বলা হয়েছে। সেই চারটি আশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবং চারটি যেই বর্ণের কথা বলা হয়েছে মনুস্মৃতিতে, কি ধর্মশাস্ত্রকে মেনটেন করার জন্য বা রাজ্যে বা রাষ্ট্রে এবং সোসাইটিতে ধর্মকে মেনটেন করার জন্য মনুস্মৃতিতে চারটি বর্ণের কথা বলা হয়েছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ যারা মূলত বর্ণের সব থেকে উচ্চ পর্যায়ে আছে, সব থেকে উঁচুতে আছে এবং তাদের মূলত কাজ হলো তারা নলেজেবল, তারা ইন্টেলেকচুয়াল এবং তাদের পূজা অর্চনা করাই হচ্ছে তাদের কাজ এবং এরা বর্ণ সিস্টেমের সবার উপরে এরা অবস্থিত। যারা ক্ষত্রিয় রয়েছে, ক্ষত্রিয়দের কাজ হলো রাষ্ট্রকে রক্ষা করা, সুরক্ষা দান করা, অর্থাৎ এরা মূলত সাহস এগুলোকে তুলে ধরে। অর্থাৎ এরা সৈনিক, রাজা, এই যে দিকগুলো এরা মূলত ক্ষত্রিয় থেকেই, ক্ষত্রিয় যেই বর্ণ তারাই হচ্ছে সৈনিক, তারা হচ্ছে দেশকে রক্ষা করে, রাষ্ট্রকে রক্ষা করে এবং তারা হচ্ছে খুবই সাহসী। এবং বৈশ্য এরা মূলত ব্যবসা বাণিজ্যকে নিয়ে থাকে, অর্থাৎ এরা অর্থনৈতিক
ডেভেলপ করার চেষ্টা করে সমাজে এবং রাষ্ট্রে। এরা ব্যবসা বাণিজ্য বিষয়টা বা বিভিন্ন লেনদেনের বিষয় এগুলো নিয়ে এরা থাকে। শূদ্র হলো সব থেকে নিচু বর্ণ সিস্টেমের, এবং উপরের যেই তিনটি বর্ণ রয়েছে এদের সেবা করাই হলো শূদ্রের কাজ। এটা বলা হয়েছে বর্ণ সিস্টেমে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মনুস্মৃতিতে 4টি বর্ণের কথা বলা হচ্ছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম তখনই মেনটেন হবে বা ধর্ম তখনই সমাজে চালু থাকবে বা সেটা হচ্ছে মেনটেন করা সম্ভব হবে যখন এই 4টি বর্ণ নিজের যেই কাজ রয়েছে, যেটা আমি বললাম, ব্রাহ্মণদের কাজ, ক্ষত্রিয়দের কাজ, বৈশ্যদের কাজ, শূদ্রদের কাজ, তারা তাদের ধর্ম বা তাদের কর্তব্যটা যখন নিজের মতো ঠিকঠাক পালন করবে তখনই সমাজে ধর্মটা মেনটেন হবে বলে মনুস্মৃতিতে বলা হয়েছে। অর্থাৎ শূদ্ররা সবসময় উঁচু 3টে ক্লাসের তারা সেবা করবে, এটাই বলা হয়েছে। এবং ব্রাহ্মণরা পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা এখানে হচ্ছে দেশকে রক্ষা করবে বা তারা সৈনিক, রাজা, এই দিকগুলো তারা রক্ষা করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে। এই যে কর্তব্যগুলো বলা হয়েছে এগুলোই যদি তারা মেনটেন করে, নিজের দায়িত্ব তারা, কর্তব্য তারা পালন করে, তাহলে সমাজে ধর্ম মেনটেন হবে। এবং এই মনুস্মৃতিতে এই 4টি যেই বর্ণ রয়েছে এখানে কিছু ডিউটি, কিংয়ের ডিউটি সেখানে বলা হয়েছে। কারণ কিংয়ের ডিউটি হলো এই 4টি বর্ণের যে কর্তব্য রয়েছে সেটা মেনটেন করা, যাতে কোনো বর্ণ অন্য কোনো বর্ণের কর্তব্যে হস্তক্ষেপ করতে না পারে, বা কোনো বর্ণ যদি নিজের কর্তব্য পালন না করে তাহলে এটা হবে রাজার, যে রাজা রয়েছে তার ডিউটি। সে ইনশিওর করবে যে প্রত্যেক ধর্ম তার কর্তব্য পালন করছে কিনা, বা প্রত্যেকটা যে বর্ণ রয়েছে সেই বর্ণ তাদের ধর্মকে পালন করছে কিনা। ধর্ম পালন করার অর্থ হলো এখানে তাদের কর্তব্য যেগুলো বলা হয়েছে সেগুলো। এবং কিং যদি দেখে যে যদি তারা তাদের কর্তব্য পালন করছে না, তারা ধর্মের পথে যাচ্ছে না, তখন কিং কি করবে? কিং হচ্ছে তাদের দণ্ড দেবে। দণ্ড মানে তাদের শাস্তি দেবে। অর্থাৎ শাস্তি দেওয়ার মাধ্যমে রাজা ধর্মকে মেনটেন করবে। ধর্ম যখন দেখবে বিভিন্ন যেই বর্ণ রয়েছে তারা তাদের নিজের দায়িত্বটা পালন করছে না, তখন তার মানে ধর্ম লঙ্ঘিত হচ্ছে। কারণ কর্তব্য বলতেই ধর্মকে বুঝিয়েছে। এবং এই ধর্ম যখন তারা পালন করবে না, রাজা তাদের শাস্তি দেবে বা দণ্ড দেবে, যাতে তারা আবার ধর্মের পথে ফিরে আসে। এবার মনুস্মৃতিতে আরো কিছু আইডিয়ার কথা বলা হয়েছে, সেটা হলো সংস্কার। মনুস্মৃতিতে মূলত 16টি সংস্কারের কথা বলা হয়েছে। সংস্কারের বা মানব জীবনে ধর্মকে মেনটেন করার জন্য তারা বিভিন্ন নিয়ম নীতি মেনে চলবে, বিভিন্ন রিচুয়ালস বা রীতি মেনে চলবে, যেগুলোকে সংস্কার বলা হয়েছে। এবং এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো স্পিরিচুয়াল ওয়েলবিং এন্ড আলটিমেটলি মোক্ষা। অর্থাৎ এর উদ্দেশ্য হলো তারা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক নিজেদের বিকাশটা ঘটাবে, এবং এই আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে তারা শেষমেশ কি করবে? মোক্ষ লাভ করবে। কি কি 16টি সংস্কারের কথা বলা হয়েছে? 1 নাম্বার গণবর্ধন, 2 নাম্বার সীমান্তনায়া। এই যে 16টি যে সংস্কারের কথা বলা হয়েছে এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এক্সামে, ইউজিসি নেটের এক্সামে এমনও দিয়ে দিতে পারে যে কোনটি মনুস্মৃতিতে সংস্কার বলে গণ্য নয়। 4টি অপশন দিয়ে দেবে, তার মধ্যে হয়তো 3টে হতে পারে এবং একটা হবে না। ঠিক আছে, তার জন্য এই সংস্কারগুলো ঠিকঠাক করে মনে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে পুনসাভানা, 3 নাম্বার হচ্ছে সীমান্তনায়া। এগুলোর উচ্চারণগুলো মানে একটু ভুল হতে পারে, কারণ উচ্চারণগুলো তো সেইভাবে এগুলো সংস্কৃত শব্দ, তাই তোমরা হচ্ছে উচ্চারণ দিকে জোর দেবে না, তোমরা দেখবে যে কোনটা কোন বিষয়গুলোকে তুলে ধরছে এবং তোমরা মূলত স্পেলিংটা দেখবে। 4 নম্বর হচ্ছে জাতকর্ম, অর্থাৎ বার্থ রিচুয়ালস, জন্মের সময় বিভিন্ন রিচুয়ালসের কথা বলা হয়েছে। এবং 5 নম্বর হচ্ছে নামকরণ, নামকরণের সময় বিভিন্ন দেখবে বিভিন্ন রিচুয়ালস হয়, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। নিষ্ক্রমণা, অর্থাৎ টেকিং দ্য চাইল্ড আউটডোর, শিশুকে যখন বাইরে নিয়ে যায় তখনও কিছু সংস্কারের কথা বলা হয়েছে। অন্নপ্রাশন, যেটা অন্নপ্রাশন আমরা করি, চাইল্ডকে প্রথম হচ্ছে ফুড দেওয়ার, সেগুলো সেই সংস্কার। মুন্ডন, হেয়ার কাটিং, বিভিন্ন সময় চুল কাটা হয়। ঠিক আছে, যেমন জন্মের পর, অন্নপ্রাশনের পর কেউ কেউ হচ্ছে চুল কাটে, বা যেমন কেউ মারা গেলে চুল কাটে, এইগুলোর কথা এখানে বলা হয়েছে যে মুন্ডন। এগুলো সব রিচুয়ালসের কথা এখানে বলা হয়েছে। 9 নম্বর হচ্ছে কর্ণভেদ, ইয়ার পিয়ার্সিং, অর্থাৎ কান যে ছিদ্র করে, কানে
সেই কানের ছিদ্রের যে সংস্কার সেগুলোর কথা বলা হয়েছে। 10 নম্বর উপনয়না বা ইউগোপ্যাভেট, যেটা হচ্ছে স্যাক্রেড থ্রেডটা, অর্থাৎ যে পৈতের যেটা কথা এখানে বলা হয়েছে এই সংস্কারগুলো, এগুলো মূলত যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে এগুলো মূলত আপার কাস্টদের জন্য, অর্থাৎ ব্রাহ্মণদের জন্য, যেটা মনুস্মৃতি। ঠিক আছে। 11 নম্বর যেটা, সেটা হচ্ছে বেদারম, যেটা হচ্ছে বেদের পড়া সেখানে শুরু করার যে সংস্কার সেটার কথা বলা হয়েছে। 12 নম্বর সমাবর্তনা, অর্থাৎ কমপ্লিটিং এডুকেশন, এডুকেশনের সমাপ্তি। 13 নম্বর বিবাহ, অর্থাৎ বিবাহের সময় যে বিভিন্ন রিচুয়ালস বা বিভিন্ন নিয়ম নীতি যে সংস্কারগুলো রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে। 14 নম্বর সন্ন্যাস, বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে কিছুদিন পর গার্হস্থ, তারপরে তাদের বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস জীবনযাপন তাদের। তারপরে 15 নম্বর অন্ত্যেষ্টি, অর্থাৎ লাস্ট রাইট, এবং 16 নম্বর হচ্ছে বানপ্রস্থ, অর্থাৎ তাদের পুরোপুরি ত্যাগ করে নিজেদের জীবনযাপন। বানপ্রস্থটা এখানে আগে হবে, সন্ন্যাসটা পরে হবে, অর্থাৎ বানপ্রস্থটা 14 নম্বরে হবে, সন্ন্যাসটা 16 নম্বরে হবে। এটা একটু সংশোধন করে নেবে। বানপ্রস্থ আগে হবে, এখানে ম্যারেজের পর হবে হচ্ছে বানপ্রস্থ, আর সন্ন্যাসটা হবে 16 নম্বর। ঠিক আছে, এটা হবে 16 নম্বর আর এটা হবে 14 নম্বর, কারণ বানপ্রস্থ হচ্ছে ম্যারেজের পর বানপ্রস্থ আসবে, তারপরে এটা আসবে অন্ত্যেষ্টি, যেটা লাস্ট রাইট, অর্থাৎ সে লাস্টে একেবারে তার সন্ন্যাস জীবনের দিকে যাচ্ছে। তারপরে 16 নম্বরে হবে সন্ন্যাস, অর্থাৎ সে সবকিছু মোহমায়া ত্যাগ করে, সাংসারিক জীবন ত্যাগ করে সন্ন্যাসের জীবনটা গ্রহণ করছে। এবার এই যে মনুস্মৃতিতে অরিজিন অফ স্টেটের কথা বলা হয়েছে, রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা এখানে বলা হয়েছে। এটা মূলত কোয়াজি কন্ট্রাকচুয়াল একটা ধারণা, অর্থাৎ এটা যেমন আমরা হবস ল, রুশোর ক্ষেত্রে পড়ি সামাজিক চুক্তি মতবাদী, যেটা আমরা পড়েছি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে চুক্তির মাধ্যমে। ঠিক আছে, যে হচ্ছে অথরিটি বা যে শাসক রয়েছে, শাসকের সাথে জনগণের চুক্তি হয়েছে। কিন্তু এটা মূলত কোয়াজি কন্ট্রাকচুয়াল, অর্থাৎ আধা হচ্ছে চুক্তি ভিত্তিক, অর্থাৎ এখানে পুরোপুরি সম্পূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়নি। এটা কোয়াজি কন্ট্রাকচুয়াল, এই কোটেশনটা, এই শব্দটা মনে, যে কোয়াজি কন্ট্রাকচুয়াল। এবং এখানে কন্ট্রাক্ট স্টেট কার মধ্যে কন্ট্রাক্টের ফলে বা চুক্তির ফলে সৃষ্টি হচ্ছে? ম্যান অ্যান্ড গড, অর্থাৎ মানুষ এবং ভগবানের মধ্যে চুক্তি হচ্ছে এবং তারপরে রাষ্ট্রের উৎপত্তি ঘটছে। এটা কোথায় উল্লেখিত আছে? চ্যাপ্টার 7 মনুস্মৃতিতে এই বিষয়টা উল্লেখিত রয়েছে। কোনটা? দ্য থিওরি অফ স্টেট। এই বিষয়গুলো ইউজিসি নেটের পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, যে মনুস্মৃতির কত নম্বর চ্যাপ্টারে থিওরি অফ স্টেটের কথা বলা রয়েছে। এটা হচ্ছে চ্যাপ্টার 7। তারপরে বলা হয়েছে যে এই যে থিওরি, যেটা থিওরি অফ স্টেট, এখানে যে বলা হয়েছে যে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে। যে এই থিওরিতে বলা হচ্ছে যে প্রথমে রাষ্ট্র বলতে কিছু ছিল না। প্রথমে কেমন অবস্থা ছিল? একটা অরাজকতা, অর্থাৎ অ্যানার্কিক্যাল একটা সিস্টেম ছিল। কেমন অ্যানার্কিক্যাল সিস্টেম? একটা বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, যেটা আমরা হবস ল, রুশোর ক্ষেত্রেও দেখতে পারি যে তারাও একটা অরাজক পরিস্থিতির কথা বলছে। ঠিক আছে, যেটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে আমরা পড়েছি। কেমন ছিল? একটা মৎস্যন্যায় পরিস্থিতি ছিল। মৎস্যন্যায় পরিস্থিতির অর্থ কি? মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুলুক তার, যার জোর আছে সেটাই হচ্ছে ঠিক, অর্থাৎ যে জোর আছে সে যেটা করবে সেটাই হচ্ছে ঠিক। বিগ ফিশ ইটিং স্মল ফিশ, মৎস্যন্যায় হচ্ছে এমন একটা ধারণা যেখানে বিগ ফিশ ইটিং স্মল ফিশ, অর্থাৎ ছোট মাছ, এই ছবিটির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব থেকে ছোট মাছ, তারপরে এটা মাছ, অর্থাৎ এই ছোট মাছটাকে তার থেকে বেশি শক্তিশালী যেই মাছটা রয়েছে সে খেয়ে নিচ্ছে, এবং তারও থেকে যে শক্তিশালী মাছ রয়েছে বা বড় মাছ রয়েছে সে সেই মাছটাকে খেয়ে নিচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সমাজে এমন একটা অরাজক পরিস্থিতি রয়েছে। সমাজে তো বহু মানুষের বাস, কোনো মানুষ শারীরিক দিক থেকে বলবান, কোনো মানুষ ধনসম্পদের দিক থেকে বলবান। এই কারণে দেখা যাচ্ছে যে যারা হচ্ছে কম শক্তিশালী, যারা তাদের থেকে বেশি শক্তিশালী তাদের দ্বারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, আবার যারা তাদের থেকেও বেশি শক্তিশালী তাদের দ্বারা অপরেরাও বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে। তাই সমাজে এই ধরনের একটা অবস্থিত ছিল, কেউ জানেই না যে আমার উপর কে কখন আঘাত করতে পারে বা আমাকে কে কখন মেরে দিতে পারে, কারণ আমি নিজেকে শক্তিশালী ভাবছি, কিন্তু আমার থেকেও হয়তো অধিক, এই বড় মাছটার মতো অধিক শক্তিশালী কেউ আছে যে আমাকে কোনো এক সময় আমাকে মেরে ফেলতে পারে। তাহলে এই ধরনের একটা অরাজক পরিস্থিতি একটা ছিল, যেটা হচ্ছে খুবই বিশৃঙ্খল একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কি হলো? জনগণ কি করলো? কাকে রিকোয়েস্ট জানালো? গডকে রিকোয়েস্ট জানালো, অর্থাৎ ভগবানের কাছে রিকোয়েস্ট জানালো কিসের? একটা রাজা বা কিং সৃষ্টি করা। ঠিক আছে, রাজা একটা পদ সৃষ্টি করা বা একটা শাসককে এই যে পৃথিবীতে সেটা অধিষ্ঠিত করা, যাতে সেই রাজা
ধর্ম মেনটেন করতে পারে। তাহলে কেন? কারণ পরিস্থিতিটা অরাজক ছিল, এখানে মাইট ইজ রাইট ছিল, অর্থাৎ জোরজার মুলুক ছিল। ঠিক আছে, তারপরে দেখা গেল যে গড মানুষের কথা শুনলো এবং তাদের মধ্যে কন্ট্রাক্ট সাইন হলো, ম্যান অ্যান্ড গডের মধ্যে কন্ট্রাক্ট সাইন হলো। কন্ট্রাক্টের ফলে প্রথম যে রাজা এলো তার নাম হচ্ছে মনু। ঠিক আছে, মনুর কথা এখানে বলা আছে যে মনু ইজ দ্য ফার্স্ট কিং অ্যান্ড দ্য ফার্স্ট ল গিভার। ইউজিসি নেটে কোশ্চেন আসে যে ফার্স্ট ল গিভার কে? ফার্স্ট ল গিভার হচ্ছে মনু। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্সপেক্টিভে ফার্স্ট ল গিভার এবং ফার্স্ট কিং হচ্ছে মনু, অর্থাৎ গড মনু নামে একজনকে শাসক বা কিং হিসেবে পাঠালেন। তার ডিউটি কি? তার ডিউটি হলো লকে মেনটেন করা এবং জনগণ যাতে এই ল বা ধর্মের পথে ধর্মকে মেনটেন করে চলে সেটা দেখা হলো মনুর কাজ বা কিং এর কাজ। এবং কন্ট্রাক্ট হয়েছিল মানুষ এবং ভগবানের মধ্যে, সেটা আমি আগেই বলেছি। এবং সবাই কি করবে? এই কন্ট্রাক্টের ফলে যেই শাসক বা মনু যেই কিং হিসেবে আসলো তার ফলে প্রত্যেকের কাজ হবে ধর্মকে মেনে চলা, এবং রাজার কাজ হবে, এই মনুর কাজ হবে অর্ডার আর এই যে ধর্মকে মেনটেন করা সোসাইটিতে। ঠিক আছে, তাহলে বিষয়টা কি করে অরিজিন হচ্ছে স্টেটের, সেই বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলো থেকে কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকতে হয়, কারণ এটা থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। এবার নেচার অফ স্টেটের কথা এখানে কি বলা হয়েছে? যে এটা হলো ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ এই অরিজিন যে হলো যেখানে মনু হচ্ছে কিং, এই স্টেটটা কেমন হবে বা রাষ্ট্রটা কেমন হবে? একটা ওয়েলফেয়ার বা জনকল্যাণকামী রাষ্ট্র হবে, অর্থাৎ এটা জনগণের কল্যাণমূলক কাজ করবে। অর্থাৎ রাজা যে নিজের ইচ্ছে মতো সবকিছু করবে সেটা নয়, যারা প্রজা রয়েছে প্রজাদের দিকে তাকিয়ে রাজা তাদের কল্যাণমূলক বিভিন্ন নিয়ম নীতি সেগুলো নেবে। যেমন লুক আফটার পোর, অর্থাৎ দরিদ্র যারা রয়েছে তাদের বিভিন্ন সেবামূলক সে বিভিন্ন পলিসি গ্রহণ করবে, নীতি গ্রহণ করবে, যাতে দরিদ্ররা ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারে। ডেস্টিটিউট, অরফান, অর্থাৎ যারা অনাথ রয়েছে, যারা হচ্ছে খুবই একটা করুণ পরিস্থিতিতে রয়েছে, তাদের কি করবে? তাদের দিকে রাষ্ট্র কল্যাণমূলক পলিসি গ্রহণ করবে। দ্য উইক, অর্থাৎ যারা দুর্বল রয়েছে, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক বা স্বাস্থ্যগত দিক থেকে হোক, তাদের রাষ্ট্র ওয়েলফেয়ার বা তাদের কল্যাণ সাধন কে করবে? রাষ্ট্র করবে। এবং রাষ্ট্র আরো আর্ট অ্যান্ড কালচার এদেরকে কি করবে? এদেরকে আরো বেশি পরিমাণে যাতে এটা আরো বেশি পরিমাণে চর্চা হয় রাষ্ট্রে, সেটা দেখবে, যাতে কলা এবং সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে যাতে চর্চা হয়। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো ধর্মশাস্ত্রতে বলা হয়েছে। এবং ধর্মশাস্ত্রে আরো কি বলা হয়েছে? যে রাজার যে উৎপত্তি হলো, যেটা গড এবং মানুষের মধ্যে সিগনেচার হয়ে বা কন্ট্রাক্ট সাইন করার ফলে, এই রাজার বিভিন্ন যেই বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে কি? কিং হচ্ছে একজন ডিভাইন পার্সোনালিটি। ডিভাইন বলতে তিনি ঈশ্বর কর্তৃক নির্মিত, তিনি হচ্ছেন মানুষ কর্তৃক নির্মিত নয়। ডিভাইন পার্সোনালিটি মানে ঐশ্বরিক হচ্ছে শক্তি দ্বারা রাজাকে হচ্ছে অধিষ্ঠিত করা হয়েছে, ক্ষমতা আরোপ করা হয়েছে। ঠিক আছে, কিং ইজ ক্রিয়েটেড বাই গড, এটাই হচ্ছে ডিভাইন পার্সোনালিটি, যে একটা পার্সন তাকে কি করা হয়েছে? গড কর্তৃক তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্রিয়েটেড বাই গড, গড তাকে সৃষ্টি করেছে। এবং সে সাধারণ মানুষ থেকে পুরোপুরি আলাদা। সাধারণ মানুষ যেমন, তার থেকে গড হচ্ছে পুরোপুরি আলাদা। এবং এখানে বলা হচ্ছে যে এই যে কিংশিপ, এই কিংশিপে মূলত যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে রাজার হচ্ছে অ্যাবসুলেট অথরিটি থাকবে, অর্থাৎ রাজার হাতে সব ক্ষমতাটা থাকবে। এবং ক্ষমতাটা কেমন থাকবে? কারণ সে গড কর্তৃক, ভগবান কর্তৃক সৃষ্টি হয়েছে এবং ভগবান তো ধর্মকে মেনটেন করার জন্যই তাকে সৃষ্টি করেছে। তাই সে কোনো সময় অধর্মের পথে যেতে পারে না বা অন্যায়মূলক কাজ সে করতে পারে না। সেই কারণে তার অথরিটিটা কেমন হবে? অ্যাবসুলেট, অর্থাৎ তিনি যেটা বলবেন সেটাই সকলকে মানতে হবে। ঠিক আছে, কারণ তিনি ধর্মের পথেই চলবে, অধর্মের পথে তিনি যাবে না, কারণ তিনি ঈশ্বর কর্তৃক সৃষ্ট। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে দ্য কিং হ্যাড অনলি দ্য ডিভাইন পার্সোনালিটি বাট নো ডিভাইন রাইটস, অর্থাৎ রাজা শুধুমাত্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট, অর্থাৎ সে ডিভাইন পার্সোনালিটি তার রয়েছে, ঈশ্বর কর্তৃক সে সৃষ্ট, কিন্তু সে ডিভাইন রাইটস তার নেই, অর্থাৎ তার কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। ঠিক আছে, তার কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই, বা তিনি ঈশ্বর যেমন অদ্ভুত বিভিন্ন আচরণ করতে পারে, বিভিন্ন ক্ষমতা ঈশ্বরের রয়েছে, সেই ধরনের কোনো ক্ষমতা তার নেই। তিনিও হচ্ছে নর্মাল মানুষদেরই মতো, কিন্তু তিনি ডিভাইন পার্সোনালিটি তার রয়েছে, অর্থাৎ ঈশ্বর কর্তৃক তিনি সৃষ্ট। এই দিকটা থেকেই তিনি হচ্ছে নর্মাল পিপল বা অর্ডিনারি যেই মানুষ রয়েছে তাদের থেকে আলাদা, কিন্তু তার কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। এবং কিং সেও ধর্মের আন্ডারে থাকবে। ধর্মের আন্ডারে বলতে রাজারও কর্তব্য হবে ধর্মকে মেনটেন করা এবং নিজে ধর্ম মেনে চলবে। এবং ক্ষত্রিয়, আমি বললাম ক্ষত্রিয় থেকেই রাজা হবে, এবং এই ক্ষত্রিয় রাজা যে হচ্ছে ধর্মকে মেনটেন করবে সেটাই হচ্ছে রাজধর্ম।
রাজা যেই ধর্ম, রাজা যখন ধর্মকে মেনটেন করে চলবে তখন সেটাকে বলা হয় রাজধর্ম, অর্থাৎ রাজা ধর্মকে মেনটেন করে চলছে, ঠিক আছে, বা অধর্মের পথে তিনি যাচ্ছেন না। এবার রাজধর্ম কি? রাজধর্ম বিষয়টা এখানে বলা হয়েছে যে রাজধর্ম হলো এমন একটা দর্শন, যেই দর্শনটা কি বলছে, সত্যের পথে যাওয়ার কথা বলে রাজাকে, অর্থাৎ রাজা সবসময় সত্যের পথ অনুসন্ধান বা সত্যের পথের দিকে যাবে, অর্থাৎ যেটা ন্যায় এবং যেটা সত্য সেই দিকটাই সে বিচার বিবেচনা করবে এবং সেদিকেই সে যাবে, এবং সে ডিফেন্ড করবে এবং আপহোল্ড করবে কি, ট্রুথকে, অর্থাৎ সত্যকে সে রক্ষা করবে, ন্যায়কে সে রক্ষা করবে, সে তার কাজ হবে এই ন্যায়কে রক্ষা করা, সত্যকে রক্ষা করা এবং সেটাকে আরো বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া। এবং মনু কি করবে? মনু লিটিল ডিস্টিংশন বিটুইন ধর্ম অ্যান্ড দণ্ড, অর্থাৎ ধর্ম এবং দণ্ড এটা কিং এর মাধ্যমে এটা কার্যকরী হবে, ধর্মকেও মেনটেন করবে কিং এবং দণ্ডও দেবে হচ্ছে কিং, কারণ দণ্ডনীতিই হচ্ছে ধর্মনীতি। কারণ যারা ধর্মকে মেনটেন করে চলবে না, ধর্মকে যারা মান্য করবে না সোসাইটিতে বা রাষ্ট্রে, তাদের কি হবে? দণ্ড দেওয়া হবে। আর এই দণ্ডনীতি ইজ ধর্মনীতি, অর্থাৎ দণ্ডনীতির মাধ্যমেই ধর্মকে মেনটেন করা করবে হচ্ছে কিং বা মনু। এবং এখানে বলা হয়েছে যে বিভিন্ন যে সাবজেক্টস রয়েছে তারা কি করবে? নিজের একটা ডিসিপ্লিনে থাকবে, আর এই ডিসিপ্লিনে আনার কাজই হবে রাজার ধর্ম, যেটাকে বলা হয়েছে রাজধর্ম। এবং ইনডিসিপ্লিন মাস্ট রিসিভ দণ্ড, যারা ইনডিসিপ্লিন, যারা বিশৃঙ্খল, যারা নিয়ম কানুন বা ধর্মকে মেনটেন করে চলে না, তারা কি পাবে? তারা হচ্ছে দণ্ড পাবে বা শাস্তি পাবে। দণ্ডনীতি ও রাজধর্ম ইজ দ্য ফাউন্ডেশন অফ অল ধর্ম, অর্থাৎ ধর্মকে মেনটেন করার বা ধর্মের মূল কাঠামোই হলো দণ্ডনীতি বা রাজধর্ম। রাজধর্ম মেনটেন হলেই ধর্ম চলবে এবং ধর্ম যদি ভায়োলেট হয় তাহলে দণ্ডনীতি কার্যকরী হবে, ঠিক আছে। এগুলো ছিল ধর্মশাস্ত্রে বিভিন্ন উল্লেখিত বিষয়। এবার আমরা আলোচনা করব আগান্য সুতাকে নিয়ে। আশা করছি ধর্মশাস্ত্র বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আগান্য সুতা নিয়ে আলোচনা করি। আগান্য সুতা হলো 27th সুতা অফ দিগনিকায়া, অর্থাৎ বুদ্ধিস্ট যেই শাস্ত্র একটা রয়েছে দিগনিকায়া, তার হচ্ছে 17 নং সুত্তা। সুত্তা হচ্ছে একটা যেমন পার্ট থাকে, সেই পার্টে বুদ্ধিস্ট সুত্তা বলে। সে 17 নং সুত্তাটা হচ্ছে দিগনিকায়ার 27 নম্বর যেই সুত্তা রয়েছে সেটা হলো আগান্য সুত্তা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। বুদ্ধা এখানে কি করেছে? বুদ্ধা এই আগান্য সুতাতে এক্সপ্লেন করেছে যে পৃথিবীর কি করে সৃষ্টি হয়েছে, এবং পৃথিবীর সৃষ্টি হওয়ার পাশাপাশি তিনি বলছেন যে কি করে সোশ্যাল অর্ডার বা যেমন আমরা দেখলাম রাষ্ট্র সৃষ্টির কথা বলা হয়েছে, সেই একইভাবে বুদ্ধা এখানে বলেছে যে গৌতম বুদ্ধ বলেছে যে পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই পৃথিবী সৃষ্টি হওয়ার পাশাপাশি সমাজে বা রাষ্ট্রে কি করে সোশ্যাল অর্ডারের সৃষ্টি হয়েছে বা একটা সামাজিক একটা শৃঙ্খল একটা সোসাইটি এখানে সৃষ্টি হয়েছে। এবং তিনি বলছেন যে তিনি এই আগান্য সুতাতে ওয়েল অফ সংসারা অর্থাৎ লাইফ সাইকেল অফ হিউম্যান, অর্থাৎ হিউম্যানের যে জীবন চক্র, সেই জীবন চক্রের কথা কোথায় তুলে ধরেছে? আগান্য সুতা। তাহলে এগুলো ইম্পর্টেন্ট যে বুদ্ধা তার হিউম্যান লাইফ সাইকেল এটা কোথায় তুলে ধরেছে? আগান্য সুতাতে। এই কনসেপ্টগুলো ইউজিসি নেটের এক্সামে আসে। এবং it is late about creation of earth or social order, more about refutation of caste, অর্থাৎ এটা রাষ্ট্রের সৃষ্টি এবং সোশ্যাল অর্ডার সেটা প্রতিষ্ঠা করার বেশি হচ্ছে কাস্ট প্রথাটাকে বিলুপ্ত করা বা কাস্ট প্রথাটাকে রিজেক্ট করা। ইট কাউন্টার দ্য কাস্ট বেসড থিওরি এক্সপ্লেইনড ইন ঋগ্বেদ, অর্থাৎ ঋগ্বেদায় যে কাস্ট বেস, যেটা আমরা মনুস্মৃতিতে দেখলাম 4টে কাস্ট রয়েছে বা 4টে বর্ণ রয়েছে, সেই বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের যেই কাজ রয়েছে সেই কাজ অনুসারে এই সমাজটা পরিচালিত হবে। এই যে কাস্ট সিস্টেম, একটা রিজিড কাস্ট সিস্টেম বা একটা বদ্ধ একটা কাস্ট সিস্টেম, এটারই ক্রিটিসাইজ করে তার কাউন্টার একটা থিওরি দিচ্ছে গৌতম বুদ্ধ তার এই আগান্য সুতাতে। এবং এখানে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে? যে ব্রাহ্মণস আর বর্ন আউট অফ উইমেন, অর্থাৎ মহিলাদের পেট থেকেই ব্রাহ্মণরা জন্মগ্রহণ করে, যেমন বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়রা অর্থাৎ বাকি বর্ণের যারা রয়েছে প্রত্যেকেই কি করে? তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে বা মহিলাদের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। নট ফ্রম ব্রহ্মাস মাউথ, যেমন একটা থিওরি রয়েছে যে কারা কোথা থেকে উৎপত্তি হয়েছে। ব্রহ্ম বলতে যে সব থেকে শক্তিশালী যেই গড রয়েছে তার মাউথ থেকে, মুখ থেকে জন্ম নেয় ব্রহ্ম, হাত থেকে নেয় হচ্ছে ক্ষত্রিয়, পায়ের যে থাই রয়েছে থাই থেকে নেয় হচ্ছে বৈশ্য, এবং পায়ের যে তালু বা পায়ের তলা সেটা থেকে নেয় হচ্ছে শূদ্র। এইভাবে বর্ণের সৃষ্টি হয় বলে একটা থিওরিতে বলা হয়েছে, যেটা ব্রহ্মর অরিজিন থিওরি, ঠিক আছে, বা বর্ণ অরিজিন থিওরি যেটা রয়েছে।
এটা বলা হয়েছে। কিন্তু এখানে গৌতম বুদ্ধ আগন্য সুতাতে বলছে যে যে কোনোই বর্ণ হোক তাদের জন্ম হয় মহিলাদের পেট থেকে। যেমন ব্রাহ্মণদের বলা হয়েছে তাদের ব্রহ্মার মুখ থেকে বা ঈশ্বরের মুখ থেকে, কিন্তু সেটা সত্যি নয় যে তারা ব্রহ্মার মুখ থেকে জন্ম নেয়নি, সকলেই মহিলাদের পেট থেকেই জন্মগ্রহণ করেছে বা তারা মায়ের পেট থেকে। এবং তিনি আরো বলেছেন যে এই যে যখন এই কাস্ট সিস্টেমটা পুরোপুরি থাকবে না, ঠিক আছে, আরহাত তিনি একটা কথা বলেছেন, আরহাত হলো তারা যারা পুরোপুরি এনলাইটমেন্ট হয়ে যাবে, অর্থাৎ যারা পুরোপুরি নলেজকে অ্যাকুয়ার করে নিয়েছে, যারা পুরোপুরি স্পিরিচুয়াল নলেজ বা প্র্যাকটিক্যাল যেই নলেজ সব কিছু নিজেদের মধ্যে সমাবেশ ঘটিয়ে নিয়েছে বা জ্ঞান অর্জন করে নিয়েছে, তাদেরকে তিনি আরহাত বলেছেন। এবং এই আরহাতটা কি এনলাইটমেন্ট হয়ে গেলে তারা এনলাইটমেন্ট যারা হবে পুরোপুরি, তারা এই প্রত্যেকটা কাস্টকে হচ্ছে সমানভাবে দেখবে, মানে তারা কাস্টের বাইরে চলে যাবে, তারা কাস্ট প্রথাটাকে আর মানবে না, ঠিক আছে, যারা পুরোপুরি এনলাইটমেন্টটাকে রিয়েলাইজেশন যাদের হবে, তিনি সেটা বলেছেন। এবং এছাড়া তিনি আরো বলেছেন, আই এম বর্ন অফ ধর্ম, ক্রিয়েটেড বাই ধর্ম অ্যান্ড হিয়ার অফ ধর্ম, নো ম্যাটার হোয়াট কাস্ট হি ওয়াজ বর্ন ইনটু। অর্থাৎ তিনি বলছেন যে যে কেউ সে ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ ন্যায় নীতি সত্য এই বিষয়টা এই জায়গাটায় জন্মগ্রহণ করেছে, ধর্ম কর্তৃক সে সৃষ্ট এবং তাকে ধর্মকে পালন করেই চলতে হবে, সে যে কোনো কাস্টের হোক, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, তাকে মূল কথা তাকে ধর্মকে মান্য করে চলতে হবে। এখানে কোনো তাদের অর্থাৎ এখানে যে ব্রাহ্মণদের যেমন একটা কর্তব্য বেঁধে দেওয়া হয়েছিল, ক্ষত্রিয়দের, বৈশ্যদের, শূদ্রদের, সেগুলোর বাইরে গিয়ে তিনি বলছেন ধর্মকে সকলকে মেনটেন করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এবং তিনি আরো বলছেন যে যারা ধর্মকে মেনটেন করবে এবং তারা যখন পুরোপুরি ধর্মকে মেনটেন করবে এবং পুরোপুরি এনটাইটেল কি হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি এনলাইটমেন্টটাকে রিয়েলাইজেশন করবে, অর্থাৎ তাদের গুণ, অর্থাৎ তাদের বাস্তবিক গুণ এবং তাদের আধ্যাত্মিক গুণ সেটা যখন তারা অর্জন করে ফেলবে, তখন তাদের কি হয়ে যাবে, নির্বাণা, অর্থাৎ তাদের পুরোপুরি বাস্তবিক জীবন থেকে তাদের মুক্তি ঘটবে। এবং মুক্তি ঘটবে তারপরে তারা যে কাস্টের হোক, এই যে হোয়াট কাস্ট দে বিলং, অর্থাৎ যে কাস্টে হোক, তারা যখন ধর্মকে মেনটেন করবে, ধর্মকে মেনটেন করে তারা কি করবে, নিজেদের যেই এনলাইটমেন্ট বা বাস্তবিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান সেটাকে রিয়েলাইজেশন নিজেরা করে নিতে পারবে, তারপরেই তাদের নির্বাণা ঘটে যাবে, অর্থাৎ তাদের পুরোপুরি মুক্ত হয়ে যাবে তাদের বাস্তবিক জীবন থেকে, যেটা হচ্ছে আধ্যাত্মিক মুক্তি। এবং তিনি বলছেন যে কোনো কাস্টের হলে এই মুক্তিটা ঘটা সম্ভব। এবার অরিজিন অফ আর্থ, অর্থাৎ আমি যেটা বললাম আবর্ণ সুতাতে অরিজিন অফ আর্থ এবং হিউম্যান লাইফ সাইকেলের কথা বলা হয়েছে, সেটা গৌতম বুদ্ধ বলছেন। এখানে তিনি কি বলছেন যে এই যে অরিজিন অফ আর্থ, এটা বা পৃথিবী এবং হিউম্যানের উৎপত্তি হওয়ার সৃষ্টি, এটা মূলত ব্রহ্মার ওয়ার্ল্ড ছিল, মানে এখানে তিনিও ব্রহ্মার কথা বলছেন। ব্রহ্মা যে সর্বশক্তিমান এবং যে হচ্ছে সবকিছু সৃষ্টি করেছে, তিনি বলছেন সেই সময় ব্রহ্মার ওয়ার্ল্ড ছিল বা ব্রহ্মার পৃথিবী ছিল। এবং তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় পর দেখা গেল যে ধীরে ধীরে কি হলো, একটা মানে বিস্ফোরণের পর কি সৃষ্টি হলো, সূর্য, তারা এবং বিভিন্ন গ্রহ এবং চাঁদের সৃষ্টি হলো। মানে তিনি একটু সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এটা তুলে ধরার চেষ্টা করছেন। যেমন আমরা মনুস্মৃতিতে দেখলাম কিভাবে অরিজিন হচ্ছে, মানুষ এবং ভগবানের মধ্যে চুক্তি হচ্ছে, তারপরে স্টেটের ক্রিয়েট হচ্ছে। কিন্তু বুদ্ধ একটু সায়েন্টিফিক ওয়েতে গিয়ে তিনি বলছেন যে আগে ব্রহ্মার ওয়ার্ল্ড ছিল, কিন্তু একটা সময় এসে সূর্য, তারা, বিভিন্ন গ্রহ এবং চাঁদের সৃষ্টি হলো, এইভাবেই হচ্ছে পৃথিবীর সৃষ্টি হলো। এবং এক্ষেত্রে তিনি বলছেন যে কিভাবে সোশ্যাল অর্ডার এলো বা সমাজে কি করে আর্থিক কোন বিষয়গুলো ধীরে ধীরে এক একটার পর এক একটা সৃষ্টি হয়ে একটা সোসাইটি ক্রিয়েট হলো বা সোশ্যাল অর্ডার ক্রিয়েট হলো। তিনি বলছেন মানুষ যখন চাষাবাদ করতে শিখলো, তারপরে প্রথম তারা যে চাষটা করলো সেটা হলো রাইস, অর্থাৎ ধানের চাষ করলো, ঠিক আছে, ধানের চাষ হলো, যেটা তাদের খাদ্য দিল, তাদের ফসল উৎপাদন করতে তাদের সাহায্য করলো, এই ধান চাষ করলো। এবং তারপরে ধান চাষের ফলে চাষবাসের জন্য তারা এক জায়গায় হলো, কারণ একা তো চাষ করতে সম্ভব সেই সময় ছিল না, কারণ বিভিন্ন উপকরণের দরকার ছিল আর উপকরণ সেইভাবে ছিল না, তার জন্য গোষ্ঠীবদ্ধ হয়ে তারা চাষাবাদটা শুরু করলো। এবার গোষ্ঠীবদ্ধ হওয়ার পর তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু হলো, অর্থাৎ তাদের মধ্যে নারী পুরুষের মধ্যে যে সেক্সুয়াল ইন্টারকোর্স সেটা শুরু হলো, তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফল আরও হিউম্যান ক্রিয়েট হলো বা তাদের বংশবিস্তার হলো। এবং এই বংশবিস্তারের ফল তারা কি হলো, যারা একটা নারী আর একটা পুরুষ যখন সেক্সুয়াল ইন্টারাকশন করলো, তাদের আরও ছেলে মেয়ে হলো, তাহলে কি হলো, একটা পরিবার ক্রিয়েট হলো। তার মানে তিনি তারপরে বলছেন যে এইভাবে ফ্যামিলি ক্রিয়েট হলো, সেক্সুয়াল ইন্টারাকশনের পর ফ্যামিলি ক্রিয়েট হলো। এবং ফ্যামিলি যেহেতু রয়েছে, ফ্যামিলি থাকলে মানুষের একটা স্বার্থ থাকবে, কারণ তাদের পরিবারকে তাদের খেতে দিতে হবে, তারপরে তাদের
পরিবারকে তাদের অন্যান্য মানুষদের থেকে রক্ষা করতে হবে, এই ধরনের একটা নিজস্ব স্বার্থের উৎপত্তি ঘটলো, ঠিক আছে, বা নিজের সেলফ ইন্টারেস্টের একটা জন্ম হলো, কারণ প্রত্যেকে আমার পরিবার এই বিষয়টা আমার একটা ধারণা চলে এলো, সেই কারণে লাস্ট বা লোভের উৎপত্তি ঘটলো, বা নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলো স্বার্থের কারণে, যেহেতু স্বার্থের উৎপত্তি ঘটলো। এবং এই লাস্ট এই স্বার্থ কিসের কারণে হলো? প্রপার্টি। এবং পরিবার হলো প্রত্যেকটা মানুষ নিজের নিজের পরিবার নিয়ে থেকে গেল, মানে তখন আগে গোষ্ঠীগতভাবে ছিল, কিন্তু তারপরে পরিবার পরিবার ক্রিয়েট হয়ে গেল, এবার সব মানুষ পরিবারে ভাগ হয়ে গেল। এবার যেহেতু পরিবারে ভাগ হয়ে গেল, ভূখণ্ডও ভাগ হয়ে গেল, যে এটা তার জমি, সে চাষ করবে শুধু, এইভাবে প্রত্যেকের জমি ভাগ হয়ে গেল, বা যেই সম্পদ ছিল সম্পদগুলো ভাগ হয়ে গেল, সেই কারণে কিসের উৎপত্তি ঘটলো? প্রপার্টি, ঠিক আছে। এবং প্রপার্টি যখন উৎপত্তি ঘটলো, এদের কাছে বেশি প্রপার্টি থাকলে বাকিজন এর প্রপার্টি দখল করার চেষ্টা করলো, আবার এর কাছে বেশি প্রপার্টি থাকলে অপরজন এর প্রপার্টি দখল করার চেষ্টা করলো। এইভাবে দখল করার চেষ্টার ফলে সমাজে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো, যেটা হচ্ছে স্টিলিং বলেছে, অর্থাৎ চুরির প্রবণতা এখানে দেখা গেল। চুরি বলতে এখানে শুধু যে চুরি সেটা নয়, মানুষে মানুষে এই সম্পদকে কেন্দ্র করে বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন যুদ্ধ, হাঙ্গামা, এই সব কিছু এখানে, ঠিক আছে। হত্যা, যে সম্পত্তির কারণে হত্যা, বা নিজেদের সম্পত্তি রক্ষা করা, নিজের ইন্টারেস্টটাই শুধু দেখা, অর্থাৎ মানুষ হচ্ছে নিজের দিকটাই শুধু দেখতে থাকলো, এই বিষয়টা শুরু হয়ে গেল এরপরে। তারপরে সোশ্যাল মিসকন্ডাক্ট, বিভিন্ন সোশ্যাল বিভিন্ন ক্রাইম, ঠিক আছে, এগুলোর উৎপত্তি ঘটলো। এর ফলে কি দেখা গেল? ইনস্টেবিলিটি শুরু হয়ে গেল। এবার ইনস্টেবিলিটি শুরু হয়ে গেল, কারণ ইনস্টেবিলিটি চলে আসবে, কারণ সমাজে তখন নিয়ম শৃঙ্খলা এগুলো পুরোপুরি ধ্বংস হলো। আর এই সময় কোনো রাষ্ট্র বা কোনো কিছুই ছিল না, এটা তিনি বলছেন আর্থ সৃষ্টির পরবর্তীতে এই স্টেপগুলো একটা 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 হয়ে হয়ে আসছে, ঠিক আছে। এবার তারপরে কি দেখালে? ইনস্টেবিলিটি, কারণ ক্রাইম বা বিভিন্ন স্টিলিং, সোশ্যাল মিসকন্ডাক্ট এগুলো শুরু হয়ে যাচ্ছে। মানুষ মানুষের মধ্যে সম্পদ বা প্রপার্টিকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অন্য কাউকে হত্যা করে দিচ্ছে, জোরজার মুল্লুকতার এগুলো চলে আসছে এই সময়। তার মানে ওই মৎস্য ন্যায় বা অরাজক পরিস্থিতিটা উৎপত্তি এখানে হচ্ছে। তারপরে কি হয়ে যাচ্ছে? এটাকে মেনটেন করার জন্য গৌতম বুদ্ধ বলছে যে ক্রিয়েশন অফ সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে। অর্থাৎ এটা মূলত একটু সায়েন্টিফিক ওয়েতে তিনি বলছেন। মনুস্মৃতিতে আমরা দেখলাম যে ভগবান এসে সৃষ্টি করেছে, তিনি ভগবান এসে না, তিনি এইভাবে দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে একটা অরাজক পরিস্থিতি, একটা মৎস্যন্যায় পরিস্থিতি হলো, এবং তারপরে দরকার পড়লো যে আমাদের রাষ্ট্রের উৎপত্তি ঘটাতে হবে, কারণ রাষ্ট্রের উৎপত্তি না ঘটালে কি হবে? সমাজে অরাজক পরিস্থিতিটাকে বা শৃঙ্খল একটা পরিস্থিতিতে আনানো যাবে না, মানুষের মধ্যে এই হিংসা, মারামারি বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এটা হতেই থাকবে, ঠিক আছে। এটা আগন্য সূত্রাতে মূলত যে অরিজিন অফ আর্থ এবং হিউম্যান যে সাইকেল সেটার কথা তিনি এইভাবে বলছেন, এবং স্টেটে কীভাবে ক্রিয়েট হচ্ছে এই বিষয়গুলো তিনি বলছেন, ঠিক আছে। তাহলে এগুলো ছিল খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে। এবার তিনি আরও কি বলছেন? বিভিন্ন যে সোশ্যাল ইনস্টিটিউশন তৈরি হলো, ইনস্টিটিউশনে কার কোন দিকগুলো বা কার কোন ক্ষমতাগুলোর কথা বলছেন রাষ্ট্রের মধ্যে, সেগুলো। এবার এগুলো যে শুধু মানে রিজিড তিনি নয়, মানে তিনি বলছেন যে ব্রাহ্মণরা যদি ধর্ম পালন না করে সেও শূদ্র হয়ে যেতে পারে, ক্ষত্রিয়রা ধর্ম পালন না করলে সে শূদ্র হয়ে যেতে পারে, আবার শূদ্ররা যদি ধর্ম পালন করে ভালো মতো তাহলে তারাও ব্রাহ্মণ পর্যায়ে যেতে পারে। মানে তিনি রিজিটের কথা বলছেন না, যেমন মনুস্মৃতিতে ছিল। ক্ষত্রিয়দের যেই 4টে ইনস্টিটিউশনের কথা বলছে, 4টি ইনস্টিটিউশন মানে 4টে স্তর, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, আর একটা হচ্ছে ফিফথ যেই কাস্ট, তিনি এটা বুদ্ধই বলছেন এই ফিফথ কাস্টের কথা। ক্ষত্রিয় হচ্ছে তাদের কাজ হবে জাজমেন্ট দেওয়া, মানে পানিশমেন্ট দেওয়া, এবং ওয়ারিয়ার্স অর্থাৎ সেনা, এবং তারাই হবে রাজা। ব্রাহ্মণদের কাজ হবে নট গুড অ্যাট মেডিটেশন, স্টার্টেড রাইটিং রিলিজিয়াস বুক, ঠিক আছে। তাহলে ব্রাহ্মণরা কেমন হবে? রিলিজিয়াস এই বুক এগুলো লিখতে শুরু করবে। এটা আর নট নয়, নট এখানে হবে না, গুড অ্যাট মেডিটেশন, অর্থাৎ তারা মেডিটেশন, ধ্যান এগুলোতে তারা হচ্ছে পারদর্শী। বৈশ্য হবে ট্রেডসম্যান, যারা ব্যবসা বাণিজ্য করবে, আর শূদ্ররা হবে শিকারী, হান্টার্স, শ্রমিক এবং সার্ভেন্ট, যারা হচ্ছে সেবা করবে বাকিদের। এবার এটা শুধু রিজিট নয়, শূদ্ররাও ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, নিজেদের ধর্মকে মেনটেন করে বা নিজেদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ঘটাতে হয়। ফিফথ হচ্ছে অ্যাস্থেটিক। এরা কারা? এরা হচ্ছে যারা পারিবারিক জীবন নিয়ে বা নিজের জীবন নিয়ে স্যাটিসফাই নয়, তারা নিজেদের জীবনটাকে সেই মানে একেবারে তারা সন্ন্যাসী জীবনযাপন করতে চায়, বা এরা আধ্যাত্মিক বিষয়, বাস্তবিক বিষয় এগুলো নিয়ে অতটা এরা মানে ভাবিত নয়, এরা নিজেদেরকে নিয়েই শুরু থাকে। এরা হচ্ছে এই অ্যাসেটিক্স বা হচ্ছে এই ফিফথ কাস্টের তিনি কথা বলছেন, ঠিক আছে। আর এই যে অ্যাসেটিক বা ফিফথ কাস্ট, এটা হচ্ছে 4টে যেই কাস্ট রয়েছে সেই কাস্ট থেকেই এটার সৃষ্টি হয়। তাহলে এই বিষয়গুলো এখানে বলছেন, ঠিক আছে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা মূলত ধর্মশাস্ত্র এবং আগন্যসূতা বিষয় নিয়ে আলোচনা করেছি। এই বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। সকলকেই ধন্যবাদ।
আর আমার যে টেলিগ্রাম চ্যানেলের কথা তোমাদের বললাম সেটাতে জয়েন হয়ে যেও, এবং ভিডিওতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, কারণ কমেন্ট করলে তোমাদের কমেন্ট থেকেই আমি মূলত জোর পাই পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, তাই আশা করবো তোমরা সকলেই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। ধন্যবাদ।